আমি তো বলছি আপনাকে আমি যাব না কোনো ক্লাবে। অদ্ভুত তো, একই কথা বারবার বলতে হবে। রাগে গজগজ করতে থাকে তে। আচ্ছা বেব, সুগা এত করে বলছে, কত আশা নিয়ে ও আমাদের জন্য প্ল্যান করেছে, কি করে না করি? চলো, বেশিক্ষণ থাকবো না, না গেলে ও মন খারাপ করবে। এত নাইট ক্লাবে যাব কেন করছেন? আবার কোনো মেয়ে কেনার ইচ্ছা হচ্ছে নাকি? তের কথায় চোখ মুখ শক্ত হয়ে আসে জাংকুকের। তের কোমর খামচে ধরে সে, ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে তের ঠোঁট জোড়া। কামড় দিতে থাকে সে, অনেকক্ষণ যাবৎ ঠোঁটের ওপর অত্যাচার করে নিস্তার পায় তে। অত্যাধিক বেড়েছ তেবেই, তোমার সাহস থেকে আমি অবাক হচ্ছি। তের ঠোঁট কেটে রক্ত পড়ছে। বলেছিলাম এমন কিছু করো না যাতে আমার ভেতরের ছাইকোটা জেগে ওঠে। জাগিয়ে দিলে তো এবার তোমাকেই ভুগতে হবে। কথা শেষ হতেই জাংকুক তের হাত বেঁধে দেয়। জাংকুক একটানে তের শাড়ির কুচি খুলে ফেলে। একে একে সব কাপড় খুলে নিতে থাকে সে তের গা থেকে। এক প্রকার জোর করে সে তেকে একটা পিঙ্ক কালারের গাউন পরিয়ে দেয়। পারফেক্ট। তের উপর থেকে নিচে পর্যন্ত চোখ বুলিয়ে নেয় জাংকুক। আপনি এক নম্বরের একটা অসভ্য, যেটা তুমি আজকে জানলে বেব। লেটস গো নাও, ইউ আর অলরেডি গেটিং লেট। জাংকুক আর সুগা ড্রিঙ্ক করায় ব্যস্ত, আর তে আর জিমিন জুস খেতে। হ্যাঁ রে জিমিন, কি ঠিক করলি? সুগাকে কি একটা সুযোগ দিবি? বুঝতে পারছি না আপাই। এই 2 সপ্তাহ উনি অনেকবার ক্ষমা চেয়েছেন। এমনকি আমার যখন মাথা ব্যথা করেছিল সারা রাত ধরে না ঘুমিয়ে আমার মাথায় হাত বুলিয়ে গিয়েছেন। আমি কি ভালো লাগে কি খারাপ লাগে সবটা খেয়াল রাখেন। তোকে আর মেরেছে নাকি? না গো আপাই। এমনকি তারপর থেকে আর জোর করেও আমার কাছে আসেনি। কি মনে হয় তোর, সত্যিই পাল্টেছে? জানি না আমি, তবে ভাবছি একটা সুযোগ দিয়েই দেখি, কি বলো? দেখ জিমিন, এই বিয়ে থেকে যে তুই বেরোতে পারবি না সেটা আমি জানি, কারণ আমাদের শ্বশুরবাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই। আমাদের এমনই কপাল খারাপ, আমাদের আম্মু আব্বুরাও আমাদের বোঝে না, আমাদের পাশে দাঁড়াবে না। জাংকুককে প্রথমে এই কারণে বিয়ে না করতে চাইলেও আমি এখন এটা অন্তত বলতে পারি যে জাংকুক আর যাই হোক আমাকে ভালোবাসেন। আর তুমি আপাই? আমি প্রেমে পড়েছি জিমিন। ওনার কেয়ার করার প্রেমে পড়েছি, ওনার রাগের প্রেমে পড়েছি। আমি প্রেমে পড়েছি ওনার কথা বলার, আমি প্রেমে পড়েছি ওনার পথ চলার, প্রেমে পড়েছি ওনার যত্নের, প্রেমে পড়েছি ওনার ভালোবাসার। প্রচণ্ডভাবে ওনার প্রেমে পড়েছি, মুখ থুবড়ে পড়েছি। কি হলো আপাই বলো? জিমিনের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে তে। ও, এতক্ষণ ধরে সে তাহলে কথাগুলো মনে মনে বলছে। যাক বাবা, জিমিন শুনতে পায়নি। মনে মনে স্বস্তি পায় তে। একটা সুযোগ দিয়েই দেখ জিমিন, হয়তো সুগা সত্যি তোকে ভালোবাসে। অনেকক্ষণ ধরে ক্যাফের বাইরে বসে আছে ইয়োনো। পরনের নীল রঙের শার্টটা ঘামে হালকা ভিজে গেছে। একটা কাজের খোঁজে এসেছিল সে এখানে, কিন্তু ভেতরে ঢুকতেই লুসির সাথে দেখা হয়ে যায়। জানতে পারে এই ক্যাফেটা জাংকুক দেরি, বাইরে দাঁড়াতে বলে তাকে। লুসি কিছুক্ষণ পরে ডাকবে বলে। প্রায় 20 মিনিট হতে চলল, এখনো ভেতর থেকে ডাক পড়ছে না তার। ক্যাফের একটা ওয়েটার এসে ইয়োনোকে ডাকে। লুসি ম্যাম আপনাকে ডাকছেন। ভিতরে ঢুকে লুসিকে কেবিনে নক করে সে। আসবো? আসুন, বসুন। আপনার এখানে আসার কারণ জানতে পারি? আমি যে এখানে একটা কাজ খুঁজতে এসেছি সেটা তো তোমার জানা। আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি জানেন? সুইপার। ইয়োনো তালুকদার যে কিনা কোনোদিন নিজের হাতে 1 গ্লাস জল গড়িয়ে খায়নি, সে কিনা সুইপারের কাজ আদৌ কি করতে পারবেন? প্রয়োজনে মানুষকে অনেক কিছু করতে হয়। আমাদের এখানে একজন সুইপারের মাইনে মাসে 8,000 টাকা। আপনার কি তাতে হয়ে যাবে? এখন যা আমার অবস্থা, আমার কাছে 5,000 টাকাও অনেক। আপনাকে আজ থেকে আমাদের ক্যাফের ম্যানেজার পদে অ্যাপয়েন্ট করা হলো। কাল থেকে জয়েন করবেন। লুসি সাইন করে ইয়োনোর দিকে একটা অ্যাপয়েন্ট লেটার এগিয়ে দেয়। আমাকে কি এটা দয়া করলেন? আপনার এরকম মনে হওয়ার কারণ? এই যে সুইপারের বদলে ম্যানেজার পদে অ্যাপয়েন্ট করলেন, আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী পোস্ট দেওয়া হয়েছে ইয়োনো। আপনি তালুকদার বাড়ির ছেলে, আপনাকে ওই বাড়ির থেকে বের করলেও সম্পত্তি থেকে বাতিল করেনি। আপনার কাঙ্ক্ষিত পোস্টটি আপনার যোগ্যতার নয়। ইয়োনো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লুসির দিকে। আপনার কাল থেকে জয়নিং। মনে রাখবেন,
আর এখন আমি বাড়ি যাচ্ছি, আপনি যদি যেতে চান তাহলে আমরা একসাথেই যেতে পারি। ইয়োনো আর লুসি বাড়ির দিকে রওনা দেয়। আজ তেকুক বাড়ি ফিরে আসছে। সকাল থেকে চৌধুরী ম্যানশনে বিশাল আয়োজন চলছে রান্নার। চৌধুরী সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। আরিম সাহেব উত্তর দিলেন, বলো বৌজান। ফাজলামি করেন না, শুনুন, আমার বান্ধবী মনে আছে রোজ, ওর ছেলের জন্য আমাদের নেন্সিকে চাই, কাল সন্ধ্যায় দেখতে আসবে বলছে। কি বলেন? রোজ মানে কি? হ্যাঁ, মানে ওই, আপনি ঠিকই ধরেছেন। তুমি জানো জিন, তুমি কি বলছো? হ্যাঁ জানি। তারপরেও কি করে বলছো ওই ঘরে মেয়ে দিতে? কারণ ছেলে ভালো, তাছাড়াও আমার বান্ধবীর ওপর আমার বিশ্বাস আছে। রোজ কার খালাতো বোন সেটা তুমি জেনেও বিয়ের কথা বলছো জিন? আরে বাবা, রোজ ওর খালাতো বোন, তো তাতে আমার মেয়ের কি? আমাদের মেয়ের কোনো ব্যাপার না। তবে তুমি মেয়ের বিয়েতে ওকে সহ্য করতে পারলে হয়, সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি আজ আমার বেটার সাথে কথা বলবেন এই ব্যাপারে, ঠিক আছে? সন্ধ্যাবেলায় রুমের ব্যালকনিতে বসে স্মোক করছেন জাংকুক। গভীর চিন্তায় মগ্ন সে। ভেনিসের শেষ রাত্রিতে যা হলো তারপর থেকে তে আর জাংকুকের সাথে কোনো কথা বলেনি। কি করে বোঝায় তেকে যে সে নির্দোষ? চ্যাম্প, আসছি। বাবার আওয়াজে পিছনে ফিরে তাকায় জাংকুক। ও ড্যাড, এসো এসো। সিগারেট নেভায় জাংকুক। বিজি নাকি? না না, বলো না, কি বলবে? তোমার মম নেন্সির জন্য একটা ছেলে দেখেছে। ওয়াও, এটা তো ভালো কথা। বাট ছেলেটা হলো রোজের ছেলে। রোজ বলতে কি? সেই। তুমি ঠিকই ধরেছ। আমি তো বুঝতে পারছি না যে তোমার মম কি করে ম্যানেজ করবে। ছেলে কেমন ড্যাড? ছেলে তো ভালো, কিন্তু ছেলে যখন ভালো, কোনো কিন্তু কেন? কবে দেখতে আসবে ওরা? আগামীকাল বলছে। হ্যাঁ বলে দাও ড্যাড। আমাদের নেন্সির আগে অন্য কোনো কিছুর ম্যাটার করে না। আরিম সাহেব দরজার দিকে যেতে যেতে পিছনে ফিরে দাঁড়ান। বলেন, অতীত কি সবার সামনে আসতে হবে চ্যাম্প? দেয়ার আর নো অপশন ড্যাড। অতীতকে তো সামনে আসতেই হবে। নিজের পাপের ফল নিজেকেই পেতে হয়।